যুদ্ধাবস্থার মধ্যে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের, পণ্য আমদানি বন্ধ ভারতের। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই ও শাপলা চত্বরে গণহত্যার বিচারসহ 12 দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে দলটির শীর্ষ নেতারা এসব দাবি জানান। দাবি আদায়ে আগামী 23 মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। মেজবাহ হাসানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন নূর হোসেন। হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ উপলক্ষে দেশের দূর দূরান্ত থেকে আসা সংগঠনটির নেতাকর্মীদের ঢল নামে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আশপাশের বেশ কয়েকটি সড়কে নেতাকর্মীদের ভিড় দেখা যায়। হেফাজত নেতারা অভিযোগ করেন, ইসলামের পারিবারিক বন্ধন ধ্বংস করতেই ইসলাম বিরোধী প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। কমিশন বাতিল সহ 12 দফা দাবির ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। পরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধ নয়, বরং আমাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, ইতিহাস ও ঐতিহ্যের আলোকেই বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে। সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্স্থাপন করতে হবে। জাতীয় নির্বাচনের আগেই ফ্যাসিস্ট হাসিনা ও তার চিহ্নিত দোষরদের বিচার সম্পূর্ণ করতে হবে। আগামী 23 মে শুক্রবার বাগজুমা এই 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এছাড়া 2013 সালে শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান হেফাজত নেতারা। বিগত স্বৈরাচারী সরকারের সময়ে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি। আগামী 2 মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে। সমাবেশে যোগ দেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই, তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য। আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল। সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। আগামী দিনে দেশে যাতে আর কোনো স্বৈরাচার মাথাছাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আলেম ওলামাদের পরামর্শ নিয়ে সঠিক পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান হেফাজত নেতারা। শেখ হাসিনা উৎখাত হয়েছে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করেই আগামী 6 মে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বরণ করতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। চেয়ারপারসনের দেশে ফেরা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সুশৃঙ্খলভাবে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যৌথ সভা শেষে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স। চিকিৎসা শেষে 4 মাস পর সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে 5 মে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দেশের উদ্দেশ্যে রওনা হবেন সাবেক এই প্রধানমন্ত্রী। পরদিন 6 মে ঢাকায় ফিরবেন তিনি। সফরে সঙ্গী হিসেবে থাকছেন তার 2 পুত্রবধূ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে, কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না, কারণ এই সময়টা নির্ভর করবে আপনার বিভিন্ন বিষয়ের উপরে। দলের চেয়ারপারসনের দেশে ফেরা উপলক্ষে দল ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে শনিবার সন্ধ্যায় যৌথ সভা করেন বিএনপি মহাসচিব। পরে ব্রিফিংয়ে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে দলের প্রস্তুতির কথা তুলে ধরেন তিনি। অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার 2 ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের
নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা, আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে সেই পথটি যেন তারা নেওয়ার চেষ্টা করে। এদিকে দেশের চলমান পরিস্থিতিতে বেগম জিয়ার দেশে ফেরাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ডক্টর দিলারা চৌধুরী মনে করেন, সংস্কার ও নির্বাচন ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর বিরুদ্ধে অভিভাবকের ভূমিকায় দেখা যাবে বিএনপি প্রধানকে। বাংলাদেশের সার্বিক রাজনীতিতে ওনার ভূমিকা এখন অত্যন্ত, আমি মনে করি, জরুরি। এটা কোনো শুধু দলের দিকে তাকালে ওনার চলবে না, ওনার কিন্তু সার্বিক রাজনীতির দিকে তাকাতে হবে। বাংলাদেশ তো সংকটে আছে, সেই সংকটে উনি দলের ঊর্ধ্বে গিয়ে কথা বলবেন বলে আমি আশা করছি। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রী। আগের চেয়ে সুস্থ বোধ করায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সনদ তৈরির কাজ চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও গণ অভ্যুত্থানে যে ঐকমত্য হয়েছে, জাতীয় স্বার্থে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য রাজনৈতিক দলগুলো ছাড় দিবে বলে প্রত্যাশার কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। শনিবার সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠকে কথা বলেন তিনি। এই সময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। সংস্কার প্রস্তাবের 112টিতে একমত, 26টিতে দ্বিমত পোষণ করেন তারা। দুর্নীতি দমন কমিশনের সব প্রস্তাবে একমত বলেও জানান তারা। সরকারের কোনো সুনির্দিষ্ট অবস্থান নেই, জাতীয় ঐকমত্য কমিশনের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নেই। আমাদের লক্ষ্য হচ্ছে একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করা, সকলকে একত্রে এক জায়গায় দাঁড় করানো একটি লক্ষ্য নিয়ে, সেটা হচ্ছে ঐকমত্যগুলো চিহ্নিত করা, সেগুলো বাস্তবায়ন করার পথ খুঁজে বের করা। আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। শনিবার সকালে মগবাজারের আলফালা মিলনায়তনে 2 দিনব্যাপী দলের জেলা ও মহানগর আমির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এমন প্রস্তাব দেন। এই সময় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেন তাহলে সরকার থেকে বের হয়ে যেন এ ধরনের বক্তব্য দেন। জামাত আমির আরও বলেন, পেশি শক্তি ও কালো টাকা মুক্ত ভোট এবং যোগ্যদের সংসদে চাইলে প্রতিনিধিত্বমূলক পদ্ধতিতে নির্বাচন করা দরকার। ফ্যাসিবাদ আমলে লুটপাট, পাচার ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। কারণ এরপরে আবার কুরবানি আছে, এরপরে ঝড় বৃষ্টি, বাদল, বন্যা, দুর্যোগ, এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ। তখন একটা অর্থবহ নির্বাচন করা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। এই জন্য এই বিষয়গুলা সংশ্লিষ্ট পক্ষকে বিবেচনায় নেওয়ার জন্য আমরা আহ্বান জানাব। কৃষিতে ভর্তুকি প্রত্যাহারে বেশি চাপাচাপি করলে প্রয়োজনে IMF এর ঋণ কর্মসূচি থেকে বেরিয়ে আসবে সরকার, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষি বাজেট নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, উন্নয়নের ছবি দেখে মূলত অর্থনীতিকেই ICUতে পাঠিয়েছিল পতিত স্বৈরাচার সরকার। উপায় না পেয়ে IMF এর কাছে ঋণের ধর্ণা দিতে হয়েছিল। ডক্টর আনিসুজ্জামান বলেন, এখন IMF যদি সংস্কারের কথা বলে কৃষিতে ভর্তুকি তুলে নিতে চাপ দেয়, তবে সংস্থাটির ঋণ কর্মসূচি থেকে সরকার বেরিয়ে আসবে। IMF অনেক শর্ত দিচ্ছে সাবসিডি তোলার জন্য। আপনারা জানি খুশি হবেন, আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে আমরা IMF থেকে বেরিয়ে আসবো। IMF এ কারা যায়? IMF যখন যান সেটা হচ্ছে আপনি ICUতে যাওয়ার মতো একটা রুগ্ন অর্থনীতি, যেমন শ্রীলঙ্কা গিয়েছে, আমরা গেলাম। তার মানে আমাকে রুগ্ন করেছে কারা? যে উন্নয়নের যে আমরা পিকচার দেখেছিলাম
তারাই আমাদেরকে আবার একটা রুগ্ন রোগীতে পরিণত করে আইসিইউতে নিয়ে যায়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণের নীতি কাঠামো নষ্ট করা হয়েছিল। তাই স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য একটি শক্তিশালী নীতি কাঠামো তৈরি করতে হবে বলে মনে করেন ভূ রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। রাজধানীর সিডাপ মিলনায়তনে সেন্টার ফর পলিসি অ্যানালিসিস অ্যান্ড অ্যাডভোকেসি আয়োজিত গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তারা। বৈঠকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাংলাদেশের অংশীদারিত্বের পুনর্গঠন নিয়ে আলোচনা করেন বক্তারা। বলেন, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় সম্পর্ক নতুন করে ভাবতে হলে বাংলাদেশকে আরাকানের বিষয়ে গুরুত্ব দিয়ে দেখতে হবে। চীন ও মার্কিন প্রশাসনের মধ্যে সমঝোতা না হলে বার্মা অ্যাক্ট বাস্তবায়ন করা সম্ভব নয় বলেও মনে করেন বক্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার উল্লাহ চৌধুরী বলেছেন, 16 বছরে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে ফ্যাসিবাদ কায়েম করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দীর্ঘ 1.5 দশকে ফ্যাসিবাদের শাসনামলে মুক্ত গণমাধ্যম এক অন্ধকার যুগে পতিত হয় জানিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেই সূচকে 16 ধাপ উন্নীত হয়ে 149তম অবস্থানে পৌঁছায় বাংলাদেশ। এ সময় দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেন, কালো টাকার মালিকরা এই সরকারের আমলেও গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায়, আর ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা কুক্ষিগত করতে ডিজিটাল নিরাপত্তা আইন করে গণমাধ্যমের টুটি চেপে ধরে হিটলারের শাসন ব্যবস্থা তাকে হার মানিয়েছিলেন বলে মন্তব্য করেন আলোচকরা। বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট রচনা করা, আবার ভারতীয় সাম্রাজ্যবাদ ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট রচনা করা। আমার মনে হয় আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা চাই, জনগণের ফ্রিডম চাই, প্রেস ফ্রিডম চাই, আমাদেরকে এই ন্যারেটিভের বিষয়ে সতর্ক থাকতে হবে। কি দুর্ভাগ্য বলেন, এই সকল সাংবাদিক এখনো আছে দেশে। এরা হলো চাটুকার, এরা হলো দালাল, এরা হলো পদলেহনকারী। এরা স্বৈরশাসকের পদলেহন করেছে গত 16 বছর। ওরা কিন্তু আপনার নানাভাবে আত্মপ্রকাশ করছে। এরা ক্যামোফ্লেজ করে আছে, লুকিয়ে আছে, সুযোগ পেলেই ছবল দেয়। জোয়ার আর বন্যার পানিতে ভেঙে পড়া স্লুইস গেটের কারণে তীব্র ভাঙন দেখা দিয়েছে নোয়াখালীর বেশ কিছু এলাকায়। ঝুঁকিতে পড়েছে নদী তীরবর্তী বন বিভাগের অফিস, মাদ্রাসা, মসজিদ সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ক্ষতির মুখে পড়েছে কৃষি জমি, মাছের খামার ও কয়েকশো হেক্টর জমি। তীব্র ভাঙন দেখা দিয়েছে পাবনার বেড়া উপজেলার যমুনা নদীতে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। সম্প্রতি উজানের ঢলে নদীতে ভেসে যায় নোয়াখালীর মুছাপুর স্লুইস গেট। মুহূর্তে মেঘনা নদী থেকে জোয়ারের পানির তীব্র স্রোত আছড়ে পড়ে নদীর দুই পারে। ভয়াবহ ভাঙনে পড়ে বিলীন হয়ে যায় নদী তীরের ঘরবাড়ি, ফসলি জমি। স্লুইস গেটের ভাঙনে লোকালয়ে ঢুকে পড়েছে সাগরের নোনা পানি, ফলে নষ্ট হচ্ছে ফসলি জমি, মাছের ঘের। সব হারিয়ে নদীর তীরে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। স্থানীয়দের দাবি, দ্রুত স্লুইস গেট নির্মাণ করে ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া। নদীর পাড়ে ঘর বাঁধার পরও এখনো আবার আতঙ্কিত আমরা, এখনো আবার ভেঙে আমাদের বাড়ির ভাষা আসে গেছে। এই পর্যন্ত একান্তে 500 বাড়ি আমার উড়ে গেছে। উড়ে যাবার পর আমরা এদিকে মানুষের ঘরে ঘরে রয়েছে, এইটাও আমার ভাঙি যাবার সম্ভাবনা, এটা থাকবার কোনো আশা নেই। জিওব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। ফিজিবিলিটি স্টাডি প্রায় শেষ পর্যায়ে এবং ডিজাইন প্রায় 70%-এর মতো হয়ে গিয়েছে। আশা করছি খুব স্বল্প সময়ের ভিতরে ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট অনুযায়ী আমরা প্রজেক্ট প্রপোজাল রেডি করে জমা দেবো এবং সেই প্রজেক্ট প্রপোজাল অনুযায়ী যদি সেটা যত কর্তৃপক্ষ তত একনিক কর্তৃক অনুমোদন হওয়ার সাপেক্ষে আমরা রেগুলেটর পুনর্নির্মাণ পরবর্তী কার্যক্রম করার জন্য যেতে পারবো। এদিকে অসময়ে হঠাৎই আগ্রাসী যমুনা নদী। এতে পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে আছে পাশের নতুন বাটিয়াখরা, পায়না, রাকসা ও মরিচাপাড়া গ্রাম। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করায় যমুনায় ভাঙনের সৃষ্টি হয়েছে। বাদাম বুনতো এখানে এই আজ 2 বছর ধরে ভাঙছে, এই গেল বছর আগেও প্রচুর ভাঙছে। এখানে কিছু বস্তাও ফলাইছিল। এই মাটি কাটাতে জাহাজে মনে করে পানির চাপেতে তাতে লেগে এই কোনো এত ভাঙতেছে। আমাদের এই নদী ফিরনের যে কোনো পদক্ষেপ যেভাবে এলেন আমাদের এই কাজটা করে দিতে হবে। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পাওবর। ভাঙন পরবর্তী সময়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সরজমিনে সাইট পরিদর্শন করা হয়। পরিদর্শন পরবর্তীতে উক্ত কাজটি বাস্তবায়নের জন্য
নোটশিট প্রেরণ করা হয়েছে। এখনই ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ না নিলে নদীর তীর রক্ষা করা যাবে না মত সংশ্লিষ্টদের। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। সাতক্ষীরায় অপরিপক্ক আম বাজারজাতকরণের চেষ্টাকালে 1 ট্রাক আম জব্দ করে জেলা প্রশাসন। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সোয়াইব আহমদ জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে গোবিন্দভোগ আম বাজারজাতকরণের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে, কিন্তু তার আগেই কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ক আম কেমিক্যাল দিয়ে পাকানোর পর সেটি বাজারজাতকরণের চেষ্টা করছিলেন। খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আমবাহী ট্রাক আটক করে জেলা প্রশাসনকে খবর দেন। পরে ট্রাকটি জব্দ করে আমগুলো ধ্বংস করা হয়। এই ছিল সকালের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvdd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।